আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। বিসিএস প্রিলিতে কিভাবে সমাসে নম্বর ওঠানো যায় এটি হচ্ছে আমার আজকের ক্লাসের মূল বিষয়। খুব সহজে সংক্ষেপে আজকে আমরা আলোচনা করব নিত্য সমাস। মাত্র 5 মিনিটে নিত্য সমাসকে একেবারে তুলোধুনো করে ছাড়বো। আশা করছি পুরোটা সময় সাথেই থাকবেন। চলুন তাহলে কথা বলে আর করবো না দেরি, শুরু করি তাড়াতাড়ি। এবার দেখতে পাচ্ছেন বোর্ডে লেখা আছে সমাস। আসলে আমরা জানি যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, একাধিক পদের মিলন। বন্ধুরা, সমাস থেকে কিন্তু একটি বিষয় আমি নিত্য সমাসে যাওয়ার আগে আলোচনা করি, সেটা হচ্ছে সমাসের প্রকারভেদটা। আমরা জানি যে সমাস প্রধানত কত প্রকার এবং মূলত কত প্রকার। আমরা জানি প্রধানত 6 প্রকার আর মূলত হচ্ছে 4 প্রকার। নবম দশম শ্রেণীর বোর্ড বইয়ে কিন্তু এটি দেয়া আছে। আমি এটি মনে রেখেছি কিভাবে, এটি আপনাদের সাথে একটু আলোচনা করব। তাহলে আশা করছি আপনি এই বিষয়টি আরেকটু সহজে মনে রাখতে পারবেন। দেখেন তো, প্রধানত আমরা জানি 6 প্রকার আর মূলত জানি 4 প্রকার। কিন্তু পরীক্ষার হলে এমন পরিস্থিতি তৈরি হয় যেন আমরা সহজ বিষয়টিকে ভুল করে আসি। ভুল যেন না হয়, এটি আমার আজকের মূল বিষয়। দেখেন আমি কিভাবে এটি মনে রেখেছি সেটি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এখানে কয়টি বর্ণ আছে বন্ধুরা, দেখেন তো। 1 2 3 4 5 6। তার মানে আমরা কাটাকাটি করে দেখলেন এখানে 6টি বর্ণ আছে। তাই মনে রাখবেন প্রধানত 6 প্রকার। এভাবে কিন্তু আমি মনে রেখেছি। তাহলে বন্ধুরা এবার বলেন তো মূলত কয় প্রকার? এখানে কয়টি আছে বর্ণ? 1 2 3 4। দেখতে পাচ্ছেন মূলত 4 প্রকার। তাহলে প্রধানত 6 প্রকার আমি মনে রেখেছি কাটাকাটি করে। মূলত 4 প্রকার আমি মনে রেখেছি এটিও কাটাকাটি করে। আশা করছি এখন থেকে আপনিও কাটাকাটি করে মনে রাখবেন। তাহলে দেখবেন এটি আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। ইভেন এই বিষয়টি আপনাকে আর কখনো কষ্ট করে মুখস্থ রাখতেই হবে না, কারণ আপনি দেখে দেখে বলবেন যে এটা আসলে কত প্রকার। যাই হোক, এটি আমার আজকের আলোচ্য বিষয় নয়। আজকে কথা বলবো নিত্য সমাস নিয়ে। আর সমাসের ধারাবাহিক ক্লাসের আজকে প্রথম পর্ব। আজকের ক্লাসে শুধুমাত্র নিত্য সমাস নিয়ে আলোচনা করব, সময় নিব 5 মিনিট। আর অন্যান্য ক্লাসে আমি চেষ্টা করব সমাসের অন্যান্য কঠিন বিষয়গুলোকে নিয়ে সহজভাবে উপস্থাপন করার জন্য। আশা করছি সাথেই থাকবেন। নিত্য সমাসের জন্য আমি বলছিলাম সময় নিব কয় মিনিট বন্ধুরা? 5 মিনিট। আপনারা অবশ্যই সময় ধরে দেখবেন যে 5 মিনিটের বেশি লাগছে কিনা। এবার দেখেন নিত্য সমাস। নিত্য সমাস শেখার জন্য একটি সহজ টেকনিক মনে রাখবেন, তাহলে 5 মিনিট লাগবে না, কয়েক সেকেন্ড এটি মনে রাখতে পারবেন। কিভাবে দেখেন তো? একটি সহজ টেকনিক। অন্তর সমান সমান বলবেন অন্য, আর কেবল সমান সমান বলবেন মাত্র। এটি হচ্ছে টেকনিক। এই টেকনিকটি যদি মনে রাখেন, বলেন তো বন্ধুরা এই টেকনিক লিখতে কয় সেকেন্ড সময় লেগেছে আমার? এইটি 5 মিনিট কি লেগেছে? লাগে নাই। দেখেন এটি মনে রাখতে পারলে কিন্তু আপনি নিত্য সমাস শেষ করে ফেলেছেন। আর একটা জিনিস মনে রাখবেন, কোন সমাসের ব্যাস বাক্য হয় না? নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না। কোন সমাসের ব্যাস বাক্য হয় না? পরীক্ষা আসতে পারে কিন্তু সেটি বলবেন নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না। আর নিত্য সমাস শেখার জন্য এটি হচ্ছে শর্টকাট, সুপার শর্টকাট টেকনিক। কি বলবেন? অন্তর সমান সমান অন্য, কেবল সমান সমান মাত্র। এটি যদি মুখস্থ করতে পারেন তাহলে আমি বলবো আজকের ক্লাস এখানেই শেষ এবং আপনি নিত্য সমাস শিখে গেছেন। চলুন তাহলে এবার একটু উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন যে কিভাবে এটি প্রয়োগ করবেন। তাহলে আমি কি বলছিলাম, এই পাশে লিখে রাখি যে অন্তর সমান সমান অন্য আর কেবল সমান সমান মাত্র। এবার এর আমরা উদাহরণগুলো দেখি যে আসলে এটি কিভাবে প্রয়োগ হচ্ছে। প্রয়োগের উদাহরণটা দেখি। ধরেন আমি লিখলাম দেশান্তর, দেশান্তর লিখলাম, তাহলে বুঝবেন কিভাবে এটা কোন সমাস। আচ্ছা দেখেন তো এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে দেশ যোগ অন্তর, এই মিলে হয়েছে কিন্তু দেশান্তর। আমি কি বলছিলাম বন্ধুরা, এখানে অন্তর থাকলে কি হবে? অন্য। তাহলে অন্তরের এই জায়গায় কি হবে? অন্য। তাহলে আপনি কি বলবেন? বলবেন অন্য দেশ। দেশান্তর অন্য দেশ। আর অন্তর কেবল থাকলে কোন সমাস বলছি? নিত্য সমাস। এখানে দেশান্তর, দেশ যোগ অন্তর আছে না? দেশান্তর, এখানে অন্তর আছে না? এই যে অন্তর আছে, অন্তরের জায়গায় কি করবেন? অন্য লিখবেন, তাহলে অন্য দেশ। এটি ব্যাস বাক্য। তাহলে এবার এইরকম যতগুলো উদাহরণ আছে তাহলে সবগুলো আমরা দেখে ফেলি এক নজরে। আচ্ছা দেশান্তরের পরে বলছি আমি পরীক্ষায় এসেছে গ্রামান্তর। বন্ধুরা আমি যে কয়েকটি সমাসের নাম বলবো পরীক্ষায় ঘুরে ফিরে এই কয়েকটি এসেছে, আমি কয়েকটি দেখতে পেয়েছি। আপনি নিশ্চিতভাবে প্রশ্ন সলভ করতে যে এগুলো খুঁজে পেয়েছেন। ধরেন গ্রামান্তর, তারপরে বললাম কালান্তর, কালান্তর, তারপরে বললাম যুগান্তর, যেগুলো পরীক্ষায় বারবার এসেছে, যুগান্তর। তারপরে বললাম গৃহান্তর,
গৃহান্তর, তারপরে বললাম ধর্মান্তর। ধর্মান্তর বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আমি আগে শর্টকাট টেকনিক শিখিয়েছি যে অন্তর থাকলে কি হবে অন্য। দেখেন তো প্রত্যেকের শেষে অন্তর যুক্ত আছে। প্রত্যেকের শেষে কি যুক্ত আছে? অন্তর। তাহলে অন্তর থাকলে অন্তরের জায়গায় কি হবে? অন্য হবে। কি হবে বলেন তো? অন্য। যেমন গ্রামান্তরকে বলবেন আপনি অন্তরের জায়গায় অন্য হলে অন্য গ্রাম। এই তো হয়ে গেল, বিষয়টি খুব সহজ। ঠিক একই ভাবে কালান্তরকে বলবেন অন্য কাল, যুগান্তরকে বলবেন অন্য যুগ, গৃহান্তরকে বলবেন অন্য গৃহ এবং ধর্মান্তরকে বলবেন অন্য ধর্ম। আশা করছি এই বিষয়টা আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন। এই কয়েকটি উদাহরণে কিন্তু ঘুরে ফিরে পরীক্ষায় দেখা যায় বা আসে। আর একটি ব্যতিক্রম আপনারা মনে রাখবেন। এটি তো চলে গেল, ব্যতিক্রম একটি আছে। এই ব্যতিক্রমটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, আমার কথার সাথে এটি মিলিয়ে নেবেন। ব্যতিক্রমটি হচ্ছে তেপান্তর। কি বলছি বন্ধুরা? তেপান্তর। দেখেন তো এখানে কিন্তু অন্তর আছে। আমি তো আগে বললাম যে অন্তর থাকলে সেখানে অন্য দিবেন, সেটি হবে নিত্য সমাস। তাহলে তো এখানে অন্তর আছে, তাহলে এটি কি অন্য তেপা হবে এবং এটি কি নিত্য সমাস হবে? না বন্ধুরা, এটি ব্যতিক্রম। মনে রাখবেন তেপান্তর হচ্ছে, এর ব্যাসবাক্য হচ্ছে তিন প্রান্তের সমাহার। তিন প্রান্তের সমাহার। বন্ধুরা আমরা জানি যে সামনে সংখ্যা এবং পরে সমাহার থাকলে কোন সমাস হয়? দ্বন্দ্ব সমাস হয় নাকি দ্বিগু সমাস হয়? কোনটা? দ্বিগু সমাস হয় বন্ধুরা। সামনে সংখ্যা এবং পরে সমাহার থাকলে কোন সমাস হয়? দ্বিগু সমাস হয়। তাই তেপান্তর হচ্ছে দ্বিগু সমাস। তেপান্তর কোন সমাস বন্ধুরা? দ্বিগু সমাস। অন্তর ছিল কিন্তু নিত্য সমাস কিন্তু হয়নি, ব্যতিক্রম। মনে রাখবেন পরীক্ষায় কিন্তু ব্যতিক্রমে আসে। এই প্রশ্নটি কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে যে তেপান্তর কোন সমাস। আমরা অনেকে জানি, তাই মিলিয়ে একটু বললাম যেন আপনার বিষয়টি খুব সহজে মনে থাকে। তাহলে বন্ধুরা দেখেন তো অন্তর থাকলে কি বলবেন? অন্য। ব্যতিক্রম একটা পেয়েছি, সেটি হচ্ছে তেপান্তর, যেটি পরীক্ষায় আসে। যেইগুলো উদাহরণ বলছি এই উদাহরণগুলো কিন্তু আমরা ঘুরে ফিরে পরীক্ষায় দেখতে পাই। তাহলে বন্ধুরা এবার কেবল থেকে দেখি মাত্র কিভাবে বের করতে পারি। দুইটি উদাহরণ মাত্র পাওয়া যায় কেবল থেকে, সেটা হচ্ছে কেবল দর্শন। কেবল দর্শন, একটি হচ্ছে কেবল দর্শন, আরেকটি হচ্ছে কেবল জল। কেবল জল। বন্ধুরা তাহলে কি বলছিলাম? কেবল থাকলে কি বলবেন? মাত্র বলবেন। তাহলে এখানে কেবল আছে, তাহলে এখানে কি বলবো আমরা? দর্শন। দর্শন মাত্র। দেখেন তাহলে এখানে কেবল জল, তাহলে কেবল থাকলে কি হবে? কেবল থাকলে কি হবে? মাত্র হবে। তাহলে হবে এর পাশে হবে জল মাত্র। এই দুইটি উদাহরণই পাওয়া যায় পরীক্ষায়, যেগুলো এসেছে বা বিভিন্ন বই পুস্তকে দুটি উদাহরণ আমি পেয়েছি। এই দুটি খুব সহজে মনে রাখতে পারবেন। তাহলে বন্ধুরা বলেন তো, আমি তো আগেই 5 মিনিটের ক্লাস আগে শেষ করেছি এটি বলে যে অন্তর সমান সমান অন্য, কেবল সমান সমান মাত্র। এই সূত্রটি যদি মনে রাখতে পারেন নিত্য সমাস, তাহলে আপনি খুব সহজে আয়ত্ত করতে পারবেন। উদাহরণ মাত্র কয়েকটি দেখা যায়। এর বাইরে আরো কয়েকটি নিত্য সমাস আছে, সেগুলো একটু আমি খুবই শর্টকাটে বলে যাই। একটি হচ্ছে কালনাগিনী। কালনাগিনী এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে বিভিন্ন পরীক্ষায়। কালনাগিনী, তারপরে বলতে পারবেন কালসাপ। কালসাপ, কালসাপ, তারপরে 92, 92, 92, তারপরে 43, 43, 43, 43। এগুলো কিভাবে মনে রাখা যায়, তার ব্যাসবাক্য কিভাবে নির্ণয় করবেন সেটা আমি সহজে বলে দিচ্ছি। এবং সর্বশেষে বলতে পারবেন আমরা, যেটিকে আমরা একশেষ দ্বন্দ্ব হিসেবে জানি। ওকে, কালনাগিনী এবং কালসাপ এই দুইটার ব্যাসবাক্য একই রকম। 92 এবং 43 এর ব্যাসবাক্য একই রকম, আর আমরাটার ব্যাসবাক্য অন্যরকম। দেখেন কালনাগিনী নাম শুনলে কিন্তু বাংলা সিনেমার কথা মনে পড়ে আমার। আমরা ছোটবেলায় দেখেছিলাম যে ভিলেন বিন বাজায় এবং যথারীতি গান হয়, এবং বিনের তালে তালে নায়ক বা নায়িকা নাচতে নাচতে একসময় সাপ হয়ে যায়। মানুষ থেকে সাপ হয়, সাপ থেকে মানুষ হয়, যেটি সিনেমা জগতের পরিচালকের আমার উদ্ভট মাথার বিভ্রান্ত চিন্তা বলেই মনে হয়। যা হোক, এই বিষয়গুলো আমাদের খুব মজা দেয়। এখন যদি ওইসব সিনেমা নিয়ে এখনকার তরুণ প্রজন্ম আগ্রহ নাই। যাই হোক, কাল নাগিনী ব্যাসবাক্যটা আমরা দেখি। কালনাগিনী ব্যাসবাক্য হচ্ছে, বলবেন কাল তুল্য নাগিনী। কাল তুল্য নাগিনী, কাল তুল্য নাগিনী, কালনাগিনী। ঠিক একইভাবে কালসাপ হচ্ছে কাল তুল্য, কাল তুল্য কি হবে তাহলে বন্ধুরা? সাপ হবে। ওকে, 92 এর ব্যাসবাক্য আমি করব আর 43 এর ব্যাসবাক্য করবেন আপনারা। 92 ব্যাসবাক্য বলবেন 2 এবং 90। 2 এবং 90। অনেকে
এটিকে করে থাকে এরকম যে 2 অধিক 90 তাও হবে, আবার যদি বলেন 2 এবং 90 তাও হবে। তাহলে বন্ধুরা বলেন তো 43 কি হবে? 3 এবং 40, 3 এবং 40। সর্বশেষ হচ্ছে আমরার ব্যাসপক্ষ হচ্ছে তুমি, আমি, ও সে। তুমি, আমি ও সে, এটি হচ্ছে আমরা। এই হলো নিত্য সমাস। পুরোটাই দেখলেন। আশা করছি খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে আমি উপস্থাপন করতে পেরেছি নিত্য সমাস বিষয়টি। আপনারা শুধুমাত্র মনে রাখবেন, কয়েক সেকেন্ড সময় লাগবে, অন্তর সমান সমান অন্য আর কেবল সমান সমান মাত্র এই বিষয়টি মনে রাখবেন, তাহলে নিত্য সমাস শেষ। উদাহরণগুলো মিলে নেবেন, কয়েকবার প্র্যাকটিস করেন বাসায়, তাহলে আশা করছি এই নিত্য সমাস নিয়ে টেনশন আর থাকবে না। সেই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন। সমাসের অন্যান্য পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হবো আমি, মেহেদী হাসান। সেই পর্যন্ত সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।